স্টক কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কথা উঠলেই আমাদের মনে প্রথম যে রিয়াকশানটা হয়, ও বাবা ও তো খুব রিস্কি। আর সেই কারণেই আমাদের ইচ্ছে থাকলেও অনেক সময় আমরা স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি না। কিন্তু আপনি কি জানেন যে আমাদের জীবনের সবচেয়ে বড় রিস্ক কোনটা? ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ এ সম্বন্ধে কি বলেছেন আসুন দেখে নেওয়া যাক। দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। In a world that is changing really quickly, the only strategy that is guaranteed to fail is not taking any risk. মানে বাংলা করলে দাঁড়ায় যে রিস্ক না নেওয়াটাই সবচেয়ে বড় রিস্ক। সদা পরিবর্তনশীল জগতে যে স্ট্র্যাটেজিটা একদম ফেল করতে বাধ্য সেটা হলো কোনো রিস্ক না নেওয়া। তো যখনই আমরা কোনো রিস্কের সম্মুখীন হই তখন আমাদের প্রাথমিক যে রিয়াকশানটা হয় সেটা হলো অ্যাভয়েডেন্স, মানে রিস্কটাকে এড়িয়ে যাওয়া। তো যখন আমরা রিস্কটাকে এড়িয়ে যাই তো আমরা ভাবি হয়তো রিস্ক থেকে বেঁচে গেলাম, কিন্তু এর জন্য আমাদের দুটো বড় মূল্য দিতে হয়। প্রথম যে মূল্য আমরা দিই সেটা হলো ইনফ্লেশন কস্ট, মানে দ্রব্যমূল্য বৃদ্ধি। অ্যাকচুয়ালি কী হয় যে জিনিসপত্রের দাম কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে যে প্রধান যে চাহিদা অন্ন, আর দ্বিতীয় হলো শিক্ষা, আর তৃতীয় হলো চিকিৎসা, এই তিনটে খরচ কিন্তু রকেটের গতিতে বেড়ে চলেছে। তো এই ক্ষেত্রে ইনফ্লেশনের আঁচটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে আঘাত করছে। আর একটা যে কস্ট সেটা হলো অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বলতে বোঝায় যে আমি যে সিদ্ধান্তটা নিলাম সেই সিদ্ধান্তটা না নিয়ে যদি আমি একটু রিস্ক নিয়ে অন্য একটা সিদ্ধান্ত নিতাম তাহলে আমি এখন যে লাভ পাচ্ছি তার থেকে আরও অনেক বেশি লাভ পেতে পারতাম। এটাকে বলে অপরচুনিটি কস্ট। তো অনেক ক্ষেত্রেই কী হয় যে আমরা কম রিস্কের চক্করেতে অল্প রিটার্নে সন্তুষ্ট হই, কিন্তু একটুখানি যদি বেশি রিস্ক নিতে পারতাম তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক বেশি রিটার্ন পেতে পারতাম। তো এটা হচ্ছে অপরচুনিটি কস্ট। তাহলে আপনি বলবেন তার মানে কি আমরা রিস্ক দেখবই না, চোখ কান বুঝিয়ে রিস্ক নিয়েই যাব? না, আমি সেটা একদমই বলছি না। আপনি যদি ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু ওয়াকিবহাল থাকেন তাহলে ওয়ারেন বাফেটের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। তো ওয়ারেন বাফেটের যিনি গুরু এবং বিশ্ববিখ্যাত যে বই ইন্টেলিজেন্ট ইনভেস্টর, তার যে লেখক বেঞ্জামিন গ্রাহাম, তিনি বলেছেন যে সাকসেসফুল ইনভেস্টিং ইজ অ্যাবাউট ম্যানেজিং দ্য রিস্ক, নট অ্যাভয়েডিং ইট। তার মানে হলো যে সাকসেসফুল ইনভেস্টর সেই হবে যে রিস্কটাকে একবারে অ্যাভয়েড করবে না, সে রিস্কটাকে ম্যানেজ করবে, মানে রিস্কটাকে কম করার চেষ্টা করবে। তাহলে প্রশ্ন আসে যে রিস্কটাকে কীভাবে কম করব, রিস্কটাকে কীভাবে ম্যানেজ করব। তো একটুখানি 2 মিনিটের থিওরি বলে নিই। রিস্ক ম্যানেজমেন্টের 4টে ধাপ আছে। প্রথম ধাপ হলো আইডেন্টিফাই দ্য রিস্ক, মানে যে রিস্ক আছে সেই রিস্কটাকে প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর অ্যাসেস দ্য রিস্ক, মানে রিস্কটাকে আপনাকে মেজার করতে হবে যেটা কতখানি রিস্ক। তারপর রিস্কটাকে মেজার করার পর আপনাকে রিস্কটার ট্রিটমেন্ট করতে হবে, এবং শেষেতে যখন ট্রিটমেন্ট করার পরে আপনাকে টাইম টু টাইম সেই রিস্কটাকে মনিটর করতে হবে। এটা হলো রিস্ক ম্যানেজমেন্টের 4টে প্রসেস। তো যখন আপনি স্টক বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন আপনার কাছে কী কী রিস্ক আসে? প্রধানত দুটো রিস্ক আসে। প্রথম যে রিস্ক সেটা হলো মার্কেট রিস্ক। আপনি যখন ইন্স্যুরেন্সের কোনো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট শুনে থাকবেন, এটা বারবার বলে ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। এটা শোনেন তো? এটা হলো সেই মার্কেট রিস্ক। তো মার্কেট রিস্ক কি? মার্কেট রিস্ক হলো যে ম্যাক্রো ইকোনমিক যে প্যারামিটার্সগুলো আছে সেই প্যারামিটার্সগুলোর কোনো রকম চেঞ্জ হলে ওভারঅল যে ফিনান্সিয়াল মার্কেট তার উপর তার প্রভাব পড়ে। তখন তার উপর যে প্রভাব পড়ে তাকে আমরা বলবো মার্কেট রিস্ক। তো কোন কোন প্যারামিটার্স আছে? যেমন ধরুন ইন্টারেস্ট, ইনফ্লেশন, কমোডিটি প্রাইস, আর কিছু কান্ট্রি স্পেসিফিকও আছে। তো প্রথম যেটা আছে ইন্টারেস্ট রিস্ক। তো ইন্টারেস্ট রিস্ক কি? ধরুন আমাদের দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে আরবিআই, টাইম টু টাইম ইন্টারেস্ট চেঞ্জ করে। ধরুন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল, তো ইন্টারেস্ট বাড়লে কি হয় সেটা কিন্তু স্টক মার্কেটের উপর তার নেগেটিভ প্রভাব পড়ে। এর পিছনে দুটো কারণ আছে। 1 নম্বর, যদি ইন্টারেস্ট রেট বেশি থাকে তো অনেকে স্টক মার্কেটে ইনভেস্ট না করে ব্যাংকে এফডিতে ইনভেস্ট করবে। আরেকটা যে কারণ আছে সেটা হলো যে কোম্পানির বিজনেস চালানোর জন্য কোম্পানিকে ব্যাংক থেকে লোন নিতে হয়। তো ইন্টারেস্ট রেট বাড়লে কী হবে, তার কস্ট অফ ক্যাপিটালটা বেশি হবে, আর কস্ট অফ ক্যাপিটাল যদি বেশি হয় তাহলে কোম্পানির প্রফিটেবিলিটি কম হবে। তো প্রফিটেবিলিটি যদি কম আসে আবার তার যে এফেক্টটা সেটা শেয়ার প্রাইসের উপর আসবে, নেগেটিভভাবে আসবে। আরেকটা কি আছে ইনফ্লেশন। ইনফ্লেশন বেশি হলেও আরবিআই একটা মেজার নেয়, সেটা হলো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। ঘুরিয়ে ফিরিয়ে কী হলো, ইন্টারেস্ট রেট বাড়লো মানে আবার সেটা নেগেটিভলি স্টক প্রাইসের উপরে এফেক্ট করলো। আরেকটা আছে সেটা হলো যে কমোডিটি প্রাইস। কমোডিটি প্রাইস যেমন ধরুন ক্রুড অয়েল, যেহেতু আমাদের ক্রুড অয়েল ইম্পোর্ট করতে হয় তাহলে যদি আমাদের ক্রুড অয়েলের দাম বেশি হয় তাহলে কিন্তু আমাদের ইনফ্লেশন বেড়ে যাবে, তো সেটাও নেগেটিভলি এফেক্ট করে স্টক মার্কেটে। আর কিছু কান্ট্রি স্পেসিফিক আছে, যেমন ওই দেশে কোন সরকার বা কোন পলিটিক্যাল পার্টি আছে, তাদের ভাবধারা কী বা তাদের চিন্তাধারা কী, তার উপর বেস করেও স্টক মার্কেটের প্রাইসটা চেঞ্জ হয়। তাহলে এই যে মার্কেট রিস্ক, তো এটাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তো প্রথম যে অ্যাপ্রোচ সেটা হলো লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ। এটা দেখা গেছে যে এই যে মার্কেট রিস্কগুলো এগুলো সবই শর্ট টার্ম মেজার্স। ইন্টারেস্ট রেট বাড়ে আবার কমেও, সেইভাবে ইকোনমি একটা সাইকেলে চলে।
তো সেই কারণের জন্য কি হয়, কখনো স্টক মার্কেট একটু আপ থাকে, কখনো ডাউন থাকে, কিন্তু এগুলোই সবই শর্ট টার্ম, 2 বছর 4 বছর এরকম। কিন্তু যদি আপনি লং টার্মে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে স্টক মার্কেটের যে ইন্ডেক্স, যেটা সেন্সেক্স বলুন বা নিফটি বলুন, সেটা কিন্তু বাড়ছেই। আপনাকে আমি পিকচারের সাহায্যে দেখাচ্ছি। এটা হলো আমাদের সেন্সেক্স 1991 থেকে 2022 পর্যন্ত আমি সেন্সেক্সের গ্রাফটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি দেখুন 2001 সালে সেন্সেক্স ছিল 4704, আবার সেটাই 2008 সালের আগে পর্যন্ত সেটা 20,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। 2008-তে এলো সাবপ্রাইম ক্রাইসিস, যেটা হলো তার কারণের জন্য কি হলো, তার কারণের জন্য আবার স্টক মার্কেটের প্রাইস ডাউন হয়ে গেল। কিন্তু দেখুন আবার সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে এলো 2011 সালের মধ্যে, আবার সেটা 20,000-এর লেভেলে এলো। তারপর আবার 2016 সালে সেটা দাঁড়ালো প্রায় 28,000-এতে। এবার তারপরে এলো 2021 সাল। 2021 সালে করোনার আগে সেটা হয়ে গেল আপনার 40,000-এর লেভেলে। তারপর করোনার কারণে আবার স্টক মার্কেটের প্রাইস পড়ে গেল, কিন্তু আবার দেখুন আবার সেটা কিন্তু রিকভার হয়ে গেল। রিকভার হয়ে গিয়ে আবার 2021 সালে সেটা 60,000-এর কাছাকাছি এসেছে। বর্তমানে তো সেটা 62,000-এর কাছাকাছি আছে। কিন্তু দেখুন যে এটা যেমন বাড়ছেও, কিন্তু এই সময়গুলোর মাঝে মাঝে কিন্তু গ্রাফটা নিচের দিকেও আছে। তো ইন বিটুইন আপনার প্রাইস কম হচ্ছে, কিন্তু যদি ওভারঅল দেখেন 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত, তাহলে কিন্তু 4700 থেকে সেটা 62,000-এ গিয়ে দাঁড়িয়েছে। তাহলে যদি আপনি লং টার্ম অ্যাপ্রোচ নেন তাহলে কিন্তু এই শর্ট টার্ম যে ভেরিয়েবিলিটিটা আছে, এই ভেরিয়েবিলিটিটাকে আপনি ওভারকাম করতে পারবেন। আরেকটা রেমেডি আছে, সেটা হলো ডলার কস্ট অ্যাভারেজ বা রুপি কস্ট অ্যাভারেজিং। সেটা কি? সেটা হলো যে আপনি সিস্টেমেটিক্যালি ইনভেস্ট করুন, মানে আপনি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ইনভেস্ট করুন। তাতে কি হবে, তাতে মার্কেট বেশি থাকুক বা কম থাকুক, আপনার প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাবে। যখন মার্কেটের আপনার স্টক প্রাইস বেশি থাকবে তখন আপনি কম ইউনিট পাবেন, আবার যখন আপনার স্টক প্রাইস কম থাকবে তাহলে আপনি বেশি ইউনিট পাবেন। তো একটা লং টার্মে কি হলো, তাহলে আপনার প্রাইসটা অ্যাভারেজ আউট হয়ে গেল। তো এই অ্যাপ্রোচটা আপনি নিতে পারেন। তো এইভাবে আপনি মার্কেট রিস্কটাকে রিডিউস করতে পারবেন। এর পরের যে রিস্কটা আসছে সেটা হলো বিজনেস রিস্ক। বিজনেস রিস্ক হলো যে আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন বা সেক্টরে আছেন বা যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন তার রিলেটেড যে রিস্ক। তো সেই রিস্কের প্রথমে যেটা আসে সেটাকে বলবো অ্যাকাউন্টিং রিস্ক। এটা হলো কোম্পানি স্পেসিফিক। একটা কোম্পানি যে তার অ্যানুয়াল রিপোর্ট শো করছে, তো সেই অ্যানুয়াল রিপোর্টে সে যে ডেটাটা দেখাচ্ছে সেটা কতখানি সত্য। যেমন ধরুন ব্যাংকের ক্ষেত্রে 2015 সালের আগে পর্যন্ত ব্যাংক তার যে ব্যাড ডেট বা নন পারফর্মিং অ্যাসেট যেটা, সেইটা ডেটাটা সঠিকভাবে ডিক্লেয়ারই করতো না। কিন্তু 2015 সালের পর আরবিআই ফোর্স করার পর থেকে ব্যাংক এই তাদের যে ব্যাড ডেটের ডেটা সেটা ক্লিয়ারলি দেখাচ্ছে। ব্যাংকিং বা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে এদের যে অ্যানুয়াল রিপোর্ট এবং তার যে সঠিক রিপ্রেজেন্টেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখুন যেসব ইনভেস্টররা তারা অনেক টাকা লস করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে এইসব কোম্পানিতেই লস করেছেন যেসব কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট তারা শো করতো সেগুলো সবই ম্যানুপুলেটেড ছিল। যেমন ধরুন ডিএইচএফএল বা এইচডিআইএল, হাউজিং ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, স্ক্রিপুলাস ম্যানেজমেন্ট এবং প্রোমোটার। তো তাদের কারণেই কিন্তু যারা পাবলিক বা যারা ইনভেস্টার তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এরপরে যে রিস্কটা আসছে সেটা হলো রেভিনিউ রিস্ক। আমাদের ভারত একটা গরিব দেশ, তো আমাদের যে পার ক্যাপিটা ইনকাম সেটা কম। তো আমাদের যে বেসিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, এটা বাদ দিয়ে বাকি সব জিনিসই অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা বিলাসের দ্রব্য। তো সেই কারণের জন্যই কি হয়, যখন যে আমাদের যে এফএমসিজি যে প্রোডাক্টগুলো আছে সেইগুলোর চাহিদা মোটামুটি সারা বছরই থাকে, কিন্তু একবার যদি বর্ষা খারাপ হয় তাহলে আমাদের যে ভ্যানিটি প্রোডাক্ট বা যেগুলোকে লাক্সারি প্রোডাক্ট বলি তার সেল কমে যায়। বর্ষা একবার খারাপ হলো তো গ্রামে বাইকের সেল কমে গেল। তো সেই কারণের জন্যই বলছি যে যদি আপনাকে এই রিস্কটা অ্যাভয়েড করতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে, এমন প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে যেগুলো আমরা ভারতীয়রা রেগুলারলি ইউজ করি। সেখানে ইকোনমি ভালো হোক বা মন্দ হোক মানুষকে সেগুলো ইউজ করতেই হবে। তার মধ্যে আছে বিভিন্ন ধরনের এফএমসিজি প্রোডাক্ট। রেভিনিউ রিস্ক রিডিউস করার জন্য আপনি এফএমসিজি বা যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, যেসব কোম্পানি এইসব প্রোডাক্টগুলো প্রডিউস করে, আপনি সেই সব কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। এবার তৃতীয় যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে প্রফিট রিস্ক। ইন্ডিয়ার ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল খুব বেশি, তো সেই কারণের জন্য যেসব কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের থেকে কম, তো সেই কোম্পানিগুলো এড়িয়ে চলাই ভালো। তো আমাদেরকে দেখতে হবে যে আমি এমন কোম্পানিতে ইনভেস্ট করব যে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি, তবেই তো তাদের প্রফিটেবিলিটি হবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে এমন কোনো মনোপলি বা ডুওপলি কোম্পানি আছে যাদের প্রফিট মার্জিন ভালো, তো সেই কোম্পানিগুলো আপনাদের খুঁজে বের করতে হবে। যেমন ধরুন অ্যাডিসিভের ক্ষেত্রে পিডিলাইট, তাদের একটা বড় মার্কেট শেয়ার আছে, মনোপলি আছে, সেখানে তাদের প্রফিট মার্জিনও বেশি হবে। বা ধরুন বেবি ফুড পাউডারের ক্ষেত্রে নেসলে ইন্ডিয়া। তো এইরকম আমাদেরকে মনোপলি বা ডুওপলি যারা কোম্পানি আছে তাদেরকে খুঁজে বের করতে হবে, বা এমন কোম্পানি খুঁজে বের করতে হবে যাদের মার্কেট শেয়ার খুব ভালো। এরপরে আসছে লিকুইডিটি রিস্ক। তো লিকুইডিটি হলো কত সহজে একটা স্টক বা সিকিউরিটিকে আপনি মার্কেটে কিনতে বা বিক্রি করতে পারছেন। আমাদের যে ইন্ডিয়া স্টক মার্কেট, যদি ওয়ার্ল্ডের টপ 8টা স্টক মার্কেট দেখি, তার মধ্যে লিস্ট লিকুইড, মানে সব থেকে কম লিকুইড। যদি আমি BSE 100 কোম্পানির নিচে চলে যাই, বা BSE 100 কোম্পানির নিচে যে কোম্পানিগুলো আছে তাদের লিকুইডিটিটা একদম ড্রাস্টিক্যালি ফল করে।
তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রিস্ক কমানোর জন্য, এই লিকুইডিটি রিস্ক কমানোর জন্য আপনাকে যে টপ 100 কোম্পানি আছে, তো সেই টপ 100 কোম্পানির ভেতরেই আপনাকে ইনভেস্ট করতে হবে এই লিকুইডিটি রিস্কটা এড়িয়ে যাওয়ার জন্য। তো এইবার আসছি ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক যেখানে ইনভেস্ট করুন, আপনি যদি ওভারঅল আপনার রিস্কটাকে কমাতে চান, তো আপনাকে এই স্টেপগুলো নিতে হবে। প্রথম যে পয়েন্টটা হলো সেটা হলো আপনাকে আপনার রিস্ক টলারেন্স যেটা, সেটাকে মেজার করতে হবে। রিস্ক টলারেন্স কি? রিস্ক টলারেন্স হলো আপনি কতটা রিস্ক নিতে পারেন। এই রিস্ক টলারেন্সটা অনেকগুলো ফ্যাক্টর বা প্যারামিটার্সের উপর ডিপেন্ড করে। প্রথম যে প্যারামিটার সেটা হলো আপনার বয়স কত। ওয়েলথ ক্রিয়েশনের 3টে স্টেজ আছে। প্রথমটা হলো ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজ, দ্বিতীয়টা হলো ওয়েলথ প্রোটেকশন স্টেজ, আর তৃতীয়টা হলো ওয়েলথ ডিস্ট্রিবিউশন স্টেজ। তো যখন আপনার বয়স কম তখন আপনি ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজে থাকেন। তো ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজে যখন থাকছেন তখন আপনি রিস্ক বেশি নিতে পারছেন। সুতরাং আপনার বয়স যদি 50-এর নিচে হয় তাহলে আপনি ওয়েলথ অ্যাকুমুলেশন স্টেজে আছেন, তো আপনি বেশি রিস্ক নিতে পারবেন। কিন্তু যখন আপনার বয়স 50 পেরিয়ে যাচ্ছে তখন আপনি ওয়েলথ প্রিজার্ভেশন স্টেজে আছেন, ওয়েলথ প্রোটেকশনের স্টেজে আছেন। তখন আপনি যে ওয়েলথটা ক্রিয়েট করছেন সেটাকে প্রোটেক্ট করার কথা বেশি ভাবতে হবে। তো সুতরাং 50-এর কম বয়স হলে আপনি রিস্ক বেশি নিতে পারবেন, কিন্তু 50-এর বেশি বয়স হলে আপনি রিস্ক কম নিতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো পয়েন্ট আছে, যেমন ধরুন আপনার ইনকাম টাইপ কি, আপনার ইনকামের সোর্স কি, আপনি কি ফিক্সড ইনকাম এবং আপনার যে ইনকাম আসছে সেটা গ্যারান্টেড, নাকি আপনার ইনকাম ভ্যারিয়েবল আছে এবং সেটা গ্যারান্টেড নয়। যদি গ্যারান্টেড হয় সেক্ষেত্রে আপনি রিস্ক বেশি নিতে পারবেন, কিন্তু যদি গ্যারান্টেড না হয় বা যে ইনকাম আছে সেটা যদি রেগুলার না থাকে তাহলে কিন্তু আপনাকে আগামী 6 মাস বা 1 বছরের জন্য সাফিসিয়েন্ট লিকুইডিটি রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ক্যাশ এবং অন্যান্য ফিক্সড যে ইনকামগুলো আছে, ফিক্সড যে ইনকাম অ্যাসেট আছে সেখানে বেশি করে ইনভেস্ট করতে হবে এবং তারপরে আপনাকে এই রিস্কি অ্যাসেটগুলোর কথা ভাবতে হবে। কিপ সাফিসিয়েন্ট লিকুইডিটি, এর মানে বোঝাচ্ছে যে আপনাকে লিকুইড ক্যাশ কিন্তু সাফিসিয়েন্ট রাখতে হবে, কারণ কেউই তো জানে না কখন কার সাথে কী ঘটবে। তো সুতরাং আপনাকে আগামী 6 মাস বা 1 বছর চলার জন্য যে পরিমাণ টাকা বা অর্থ দরকার সেই পরিমাণ টাকা কিন্তু আপনাকে লিকুইড রাখতে হবে। যদি আপনি সাফিসিয়েন্ট লিকুইড মানি না রাখেন তাহলে কি হবে, যদি আপনি ধরুন সব টাকা স্টকে রেখে দিলেন, এবার আপনার টাকার দরকার হলো এবং তখন স্টক মার্কেটে প্রাইস কম আছে বা মার্কেট ডাউন আছে, তখন কিন্তু আপনাকে বাধ্য সেটা বিক্রি করতে হবে এবং লসে বিক্রি করতে হবে। কিন্তু যদি আপনি সাফিসিয়েন্ট লিকুইড আপনার কাছে রাখেন, আগামী 1 বছর বা 2 বছরে আপনার যে পরিমাণ টাকা দরকার সে টাকাটা যদি আপনি সাইড করে রেখে দেন, তাহলে তার মাঝখানে যদি স্টক প্রাইস কমও হয় তাহলে আপনি খুব একটা চিন্তিত হবেন না, কারণ আপনি জানেন আপনার কাছে অলরেডি সাফিসিয়েন্ট লিকুইড মানি আছে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি। এখানে কি বলছে, বিভিন্ন ধরনের অ্যাসেট আছে, কিছু আছে ইকুইটি অ্যাসেট যেগুলো ধরুন আপনার স্টক বা মিউচুয়াল ফান্ড, তেমনি ফিক্সড অ্যাসেট আছে যেমন ফিক্সড ডিপোজিট, পিপিএফ, এইসব পোস্ট অফিসে এমআইএস। তারপরে আছে ধরুন আপনার গোল্ড আছে, রিয়েল এস্টেট আছে। তখন আপনাকে কী করতে হবে, আপনার বয়স এবং রিস্ক টলারেন্স অনুযায়ী আপনি একটা অ্যাসেট অ্যালোকেশন করবেন। মানে আপনি টোটাল যত টাকা ইনভেস্ট করবেন তার কিছু পরিমাণ টাকা ইকুইটিতে রাখুন, কিছু পরিমাণ টাকা ডেটে রাখুন, কিছু পরিমাণ টাকা রিয়েল এস্টেটে রাখুন। এইভাবে আপনাকে অ্যাসেট অ্যালোকেশন করতে হবে। আর একটা ব্যাপার আছে সেটা হলো গোল্ড ইনভেস্টমেন্ট। গোল্ড ইনভেস্টমেন্টটাকে বলা হয় হেজিং। জেনারেলি কী হয়, যখন স্টক প্রাইস কম হয় না তখন গোল্ডের প্রাইস বাড়ে, আবার যখন স্টক প্রাইস বাড়ে তখন গোল্ডের প্রাইস কমে। তো সুতরাং যদি আপনার গোল্ডেতেও ইনভেস্টমেন্ট থাকে, তো যখন স্টক প্রাইস কমে গেল সেই সময় আপনার গোল্ডের প্রাইস বেশি থাকবে এবং তখন যদি আপনার টাকা দরকার হয় তাহলে আপনি গোল্ড বেচে আপনার ওই টাকার প্রয়োজনটা মেটাতে পারবেন। এরপরে যেটা আসছে সেটা হলো ডাইভার্সিফাই। ডাইভার্সিফাই অর্থ হলো যে আপনি স্টকে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, আপনি বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করুন, বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করুন। ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করুন, মিড ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করুন। তেমনিভাবে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন তো লার্জ ক্যাপ ফান্ডে করুন, মিড ক্যাপে করুন, ফ্লেক্সি ক্যাপে করুন। তো আপনি আপনার যে টোটাল ইনভেস্টমেন্ট আছে সেটাকে ডাইভার্সিফাই করে দিন। ডাইভার্সিফাই করে দিলে কী হবে, আপনার রিস্কটা কম হবে এবং বিভিন্ন সেক্টরে করে দিন, বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করুন। হতে পারে সেটা এফএমসিজি সেক্টর, আইটি সেক্টর, এভাবে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করে দিলে কী হবে, কোনো একটা সেক্টর খারাপ গেলেও অন্য সেক্টরে হয়তো ভালো যাবে। তো সেক্ষেত্রে আপনার রিস্কটা কমে যাবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অনেকে যেটা করে তারা ভাবে কি যে মার্কেটটাকে টাইম করব, মানে এটা কি সঠিক সময়, আমি কি এখন ওয়েট করব যে এরপরে প্রাইসটা কমবে না। এইভাবে কেউ চেষ্টা করে কেউ সফল হয়নি, কারণ বড় বড় যারা ইনভেস্টার আছে, যারা ইনভেস্টমেন্ট গুরু আছে, তারাও বলছেন যে এই যে মার্কেট টাইমিং এটা একটা ফুলিশ এক্সারসাইজ, মানে কেউই কখনো মার্কেট টাইম করতে পারেনি। বরং আপনাকে যে স্ট্র্যাটেজিটা নিতে হবে সেটা হলো কি, আপনি মার্কেটে বেশি সময় ধরে থাকুন, তাহলেই কিন্তু আপনি ইনভেস্টমেন্টের সঠিক বেনিফিটটা নিতে পারবেন। তো কখনই চেষ্টা করবেন না যে টাইম করবো মার্কেটটাকে, এখন আমি থেমে যাই, এখন মার্কেটটা হাই আছে, এখন মার্কেটটা বুঝি কম আছে তাহলে ইনভেস্ট করি। সেরকম না করে আপনি রেগুলার ইনভেস্ট করুন এবং লম্বা সময় ধরে ইনভেস্ট করুন, আপনি কিন্তু এর সুবিধাটা পাবেন। আর তারপরে লাস্ট যেটা, বাট নট দ্য লিস্ট, সেটা হলো মনিটর করতে হবে। আপনাকে টাইম টু টাইম 6 মাস 1 বছর অন্তর অন্তর আপনার যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটাকে মনিটর করতে হবে। পরিশেষে একটা কথা বলি, এমন কোনো পোর্টফোলিও ক্রিয়েট করা সম্ভব না যেটা কিনা জিরো রিস্ক। আপনাকে রিস্কটাকে কমিয়ে আনতে হবে এবং সেটাকে ম্যানেজেবল লেভেলে আনতে হবে এবং সাথে সাথে রিটার্নটা যাতে বাড়ে। তো রিস্ক আর রিটার্নের ভেতরে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। হিন্দিতে একটা কথা আছে না যে রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ।
তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ইনভেস্টিং। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।